মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকা সফর করলেন, তিস্তা চুক্তির আলোচনার টেবিলে বসলেন। বাদ সেরেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার তিনি কলকাতা সফর করেছেন, দিল্লি সফর করেছেন, কোনোভাবেই কিন্তু কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি না হওয়ার কারণে তিস্তা চুক্তি 20 বার চলে যায়। আমরা তো কাগজে কলমে দেখতে পাচ্ছি বিজেপি জিতে গেছে এবং আমরা আসলে টিভি স্ক্রলে ব্রেকিংও সেটা দিচ্ছি। আনুষ্ঠানিক ঘোষণা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছে কিনা এবং সেলিব্রেশন কেমন চলছে বিজেপি সেটা একটু জানতে চাই আপনার কাছে। ওদিকে তৃণমূলের কারোর বক্তব্য পেয়েছেন কিনা, তাদের অভিযোগের জায়গাটা আসলে কি ছিল এবং সংক্ষেপে আসলে এখনকার ফলাফলের আপডেটটাও জানিয়ে দেবেন। জয়ের কারণগুলো যদি টুকটাক একটু বলে দিতে পারেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সত্যজিৎ, দেখুন, প্রথমেই আমি আপনাকে জয়ের যে সংখ্যাটা সেটা বলি। বিজেপি কিন্তু 206টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে, আর এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 81টি আসনে, কংগ্রেস 2টি আসনে, আম জনতা উন্নয়ন পার্টি 2টি আসনে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খাতা খুলেছে এবার, তাদের যে শূন্য সংখ্যা কাটিয়েছে তারা 1টি আসনে, আর আইএসএফ গতবারও 1টি ছিল, এবারও 1টি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্বিতীয়বার হারলেন। আপনি জানেন যে 2021 সালে কিন্তু শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে হারাতে গিয়ে নিজে হেরে এসেছিলেন, এবং বদলা হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী আবার আসেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। দিন শেষে কিন্তু তিনি জয়ী হন, মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন যে একজন রানিং মুখ্যমন্ত্রী দুবার তিনি 2টি আসনেই কিন্তু পরপর হেরেছেন, এবং তার নিজের দলের সহকর্মীর কাছে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যেবার হারলেন 2021 সালে, তার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 11 এবং 16 এই 2 বারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এই শুভেন্দু অধিকারী। এবং পশ্চিমবঙ্গে পরবর্তী যে মুখ্যমন্ত্রী বিজেপির, সেই তালিকায় কিন্তু শুভেন্দু অধিকারীর নাম আছে অন্যান্যদের সাথে। এখন বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করে সেটাই দেখার। এবং বিজেপি জয়ের পরে যেটা হয়েছে, 2021 সালে যখন বিজেপি হেরেছিল, তারপরে কিন্তু তৃণমূলের যারা দুষ্কৃতী বাহিনী তারা হামলা চালিয়েছিল, তার বদলা হিসেবে কিঞ্চিত পরিসংখ্যান অনুযায়ী বলছি, হামলা কিন্তু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা, অর্থাৎ যারা দুষ্কর্ম করেন। তো স্বাভাবিকভাবে একটু বৃষ্টি হয়, কেন্দ্রীয় বাহিনী আগামী 6 মাস থাকবে, এবং সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য কেন্দ্রীয় বাহিনী তৈরি, যার ভিতরে আছে বুলেট প্রুফ গাড়িও, যেটা জম্মু কাশ্মীরে দেখা যায়। তো এই পরিস্থিতিতে কিন্তু এখন আমরা দেখলাম নরেন্দ্র মোদী বাংলা বিজেপি জয়ের পর তিনি বাঙালি যে পোশাক ধুতি পাঞ্জাবি সেটা পরে তিনি কিন্তু বিজয় সংবর্ধনা যেটাকে বলা হয়, শুভেচ্ছা, সেটাই আর কি তিনি সেলিব্রেশন করেছেন। সত্যজিৎ, আপাতত এখানে থামি। 206টি আসন জিতে নিয়েছে বিজেপি, এই পর্যন্ত আপডেটটা পেলাম। পাশাপাশি ধাপে ধাপে আসবো, জয়ের পেছনের ফ্যাক্টরগুলো নিয়েও কথা বলার সুযোগ হবে। আমার সঙ্গে 2জন সংসদ সদস্য আছেন, মাননীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। আপনার কাছ থেকে একটা মতামত নিতে চাই। মানে নির্বাচন হয়ে গেছে, একটা দল ক্ষমতায় আসছে, সেখানে এখন তো আসলে আগাম কোনো কিছু বলার সুযোগ নেই, কিন্তু আমরা কিছু ধারণার কথা, কিছু এক্সপেকুলেশন আমরা আগে থেকে করেছিলাম। অনেকে মতামত দিচ্ছিলেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপির দিক থেকে ধর্ম কার্ড প্লে করার একটা অভিযোগ ছিল, কিন্তু দিন শেষে যখন তারা সংসদ বা একটা ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে, তখন নিশ্চয়ই তারা একটু বড় ক্যানভাসেই ভাববেন, দুই দেশের সম্পর্কটা আরেকটু মানে কূটনৈতিক শিষ্টাচার নিয়েই তারা বিবেচনা করবেন। কিন্তু আপনি আসলে কি ধরনের পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ রাকিব। আপনার মাধ্যমে 71 জার্নালের সম্মানিত দর্শক শ্রোতা যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরং শুরুতে আগে সত্যজিৎ চক্রবর্তীকে একটা প্রশ্ন দিয়েই শুরু করব যে এই টাইপের কিছু প্রশ্নও কিন্তু এসেছে যে ইভিএম কারচুপি বা বুথ ফেরত জরিপে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেননি বা মন্তব্য করেননি, এই টাইপের কথাগুলো কিন্তু আমরা প্রায় 2-3 দিন থেকেই শুনছি। তো এর প্রেক্ষিতে একটা জয় 206টা ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে, তৃণমূল 81টি পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আরো একটু সময়ের দাবি রাখে বিশ্লেষণ। তবে শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য কিন্তু ইতোমধ্যে ভাইরাল, যে তারা বাংলাদেশের ব্যাপারে কি টাইপের চিন্তা করছে, এবং সেখানে পুশ আপের ব্যাপার আছে বা হিন্দুত্ববাদের যে একটা বক্তব্য ইতোমধ্যে সেটা কিন্তু ক্লিয়ার আছে। আমরা এইসব প্রেক্ষাপটে যদিও আমাদের পররাষ্ট্র
প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো বাধা হবে না। বাট আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটু বৈরী কথাবার্তা, বৈরী আচরণ হয়েছে। এবং একই সাথে আপনি তুলে ধরেছেন এখানে যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী যে একটা উদ্যোগ, সেই উদ্যোগ নিয়েও কিন্তু এখন এগুলো নিয়ে ভাবতে হচ্ছে আর কি। তো আমরা সব মিলিয়ে একটু অপেক্ষা করবো হয়তো মন্তব্য করার ক্ষেত্রে। তবে আমি মনে করি যে আপনি কি প্রশ্ন করবেন সত্যজিৎকে প্রশ্নটা করেছি, যে প্রশ্নগুলো আছে আপনি যদি স্পেসিফিক করে এই দিকে তাকিয়ে যদি করে দেন তাহলে। সত্যজিৎকে প্রশ্নটা করেছি যে ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে এবং বুথ ফেরত জরিপ নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা ভারতের বিভিন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, তাদের মন্তব্যগুলো খুবই কার্যকর হয়েছে, তারা এবার মন্তব্য করেনি। এই টাইপের কিছু কার্যক্রম আমার কাছে কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে। এই টাইপের বিষয়গুলো পশ্চিমবঙ্গে আসলে কি, মানে বাস্তব আলোচনাটা কি? হ্যাঁ সত্যজিৎ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্নটা। জি দেখুন, প্রথমে বলি যে জরিপের বিষয়টা হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বাদ দিয়ে বাকি যে জরিপ সংস্থাগুলো তারা কিন্তু জরিপ করেছে, যারা বরাত পেয়েছিল জরিপের কাজে মিডিয়াগুলো থেকে। তো অ্যাক্সিস মাই ইন্ডিয়া 70 থেকে 80% ভোটারের কোনো উত্তর পায়নি। বাকিরা কত শতাংশ পেয়েছে সেটা তাদের বিষয়, কিন্তু যেগুলো পেয়েছে তার ভিত্তিতে তারা কিন্তু জরিপটা করে এবং সেই জরিপে দেখা যায় বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। আমরা বাস্তবে দেখলাম যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয়নি এবং এই হাড্ডাহাড্ডি লড়াইটা না হওয়ার কারণ কিন্তু ওই নীরব ভোটার যারা অ্যাক্সিস মাই ইন্ডিয়ায় 70 থেকে 80% ভোটার যারা অংশগ্রহণ করেনি বলবো না, তারা কিন্তু উত্তর দেয়নি। সত্যজিৎ, এখানে আমি এই যে জরিপ নিয়ে আপনার কাছে আলাদা করে জানতে চাইবো, আমার হাতে সেটা আছে, যেটা আসলে সংসদ সদস্য রাশিদুল ইসলাম রাশেদ জানতে চাইলেন সেটা হচ্ছে যে ইতোমধ্যে তো শুভেন্দু অধিকারী সহ বিজেপির কিছু শীর্ষ নেতার বাংলাদেশ সম্পর্কিত বক্তব্য, বিতর্কিত বক্তব্য ভাইরাল হয়েছে। ক্ষমতায় আসার পরও কি তারা সেই একই অবস্থানে থাকবেন নাকি কিছুটা পরিবর্তন হবে? দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির শেষ কথা নয়। কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের পররাষ্ট্র বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যে মন্তব্যগুলো উঠেছে সেগুলো কিন্তু রাজনৈতিক মন্তব্য, তখন আপনাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার ছিলেন সেই সময়কার বক্তব্য, এবং সেটা উভয় পক্ষ থেকে মন্তব্য, পলিটিক্স যেটাকে বলা হয় সেটাই হয়েছে। কিন্তু আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকা সফর করলেন, তিস্তা চুক্তির আলোচনা টেবিলে বসলেন। পাত সেজেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার তিনি কলকাতা সফর করেছেন, দিল্লি সফর করেছেন, কোনোভাবেই কিন্তু কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি না হওয়ার কারণে তিস্তা চুক্তি 20 বার চলে যায়, অর্থাৎ হয়নি, আর অগ্রগতি হয়নি। কেন্দ্রীয় সরকার বারংবার বলেছে যে তারা তিস্তা চুক্তিতে আগ্রহী, অর্থাৎ বিজেপির এজেন্ডা এখানে কিন্তু পরিষ্কার। বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক আছে সেই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় অংশে যাই, চলতি বছরেই কিন্তু গঙ্গা চুক্তি নবীকরণ হওয়ার কথা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম বলেছিলেন। ওকে সত্যজিৎ, ওই তিস্তা পর্যন্ত থাকুক, গঙ্গাটা যদি সময় পাই আমি করব। বিরতিতে যাওয়ার আগে আমি একটু আলাপটা শুরু করে নিতে চাই। মাননীয় সংসদ সদস্য হেলিন জেরিন খান, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সাথে দেশটির সম্পর্ক মানে ভারতের সম্পর্ক অপরিবর্তিত থাকবে, সেটা পশ্চিমবঙ্গে যে আসুক না কেন। আমরা জানি যে কোনো দেশ প্রতিবেশী দেশে নির্বাচনের পর এই বক্তব্যই দিবে যে তাদের দেশে নির্বাচন যেটাই হোক না কেন দুই দেশের সম্পর্কের অবনতি ঘটবে না। বাস্তবতা আসলে কি বলে? মানে আমাদের দিক থেকে ভেরি মাচ পজিটিভ আমরা, কিন্তু সেদিক থেকে তো থাকতে হবে, মানে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যিনি এসছেন, এবং সত্যজিৎ সাহেব সুদূর ইন্ডিয়া থেকে কথা বলছেন, কলকাতা থেকে কথা বলছেন, আমিও তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারা একটা বিজয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে দলই জিতুক কিন্তু আলটিমেটলি তো কলকাতা জিতেছে, তো সেই দিক থেকে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। আর আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথার্থই বলেছেন। প্রথমত যে দেখেন, আমাদের হয় কি, আমাদের সম্পর্ক কিন্তু কলকাতা টু বাংলাদেশ না, আমাদের সম্পর্ক হলো ইন্ডিয়া টু বাংলাদেশ। তো সেখানে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে কে জিতবে কে জিতবে না সেটার প্রভাব, সেটাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, এটা চিন্তা করা, এই ধারণাটাই রাখা আমাদের অবাস্তব একটা চিন্তা আমি মনে করি। কাজে সেই দিক থেকে আমি বলতে চাই যে ভারতের সাথে বর্তমানে যে আমাদের যে নির্বাচিত সরকারের যে সম্পর্কটি আছে সেই সম্পর্কটি তো আমরা
স্পষ্ট করেই বলি যে কোনো দেশের সাথে মানে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থাকবে, কিন্তু কারোর সাথে আমাদের প্রভুত্বের সম্পর্ক থাকবে না। সেই জায়গায় আমার মনে হয় যে এই সম্পর্কটা এই বিরাজমান থাকবে। এখানে কোনো রকমের মানে অসঙ্গতি কিংবা এখানে কোনো রকমের ব্যত্যয় ঘটবে বলে আমার মনে হয় না। আর কলকাতার নির্বাচনে যেই দলই আসুক না কেন, তা সেইটা তো আমি মনে করি ইন্ডিয়ারই একটা পার্ট। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যে কলকাতা হচ্ছে আমাদের বর্ডার এরিয়ার যে কয়টা অঙ্গরাজ্য আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গরাজ্য। সেই দিক থেকে বাংলাদেশের মানুষ তো কলকাতার সাথে ধরেন বিভিন্ন সময় ইভেন আমরা দেখেছি যে আমাদের দেশের অনেক লোক ওখানে চিকিৎসার জন্য যায়, এখান থেকে অনেক লোক অনেক সময় মানে যে ঈদ কোরবানির সময় দেখা যায় যে বা ওখানে মার্কেটিংও করতে যায়। এসব মিলিয়ে ওইখানকার সাথে এবং ওখানকার অনেক লোকজন আছে যারা এখানে বাংলাদেশে বেড়াতে আসে, বাংলাদেশের অনেক সম্পর্কের যে গভীরতা সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে বড় সাহেব যেটা বললেন, যে সত্যজিৎ সাহেব যেটা বললেন যে আমাদের সম্পর্ক আরো বেটার হতে পারে তিস্তার প্রশ্নে। কারণ তিস্তার প্রশ্নে আমরা দেখেছি যতবারই বাংলাদেশের পক্ষ থেকে আমরা তিস্তার একটা সুষ্ঠু সমাধান চেয়েছি, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি সেটা কিন্তু বাদ সেধেছে। সেই জায়গায় আমরা আপনাকে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট ছিল সেখানে তিনি কিন্তু বাদ সেধেছেন এটা বলেননি। তিনি তার দিক থেকে ব্যাখ্যা দিয়েছেন যে আমার দেশের স্বার্থটা আগে, কিন্তু আমার স্বার্থ খোদ কেন্দ্রীয় সরকারি অর্থাৎ নরেন্দ্র মোদী নিজেই ফিল করছেন না। সেই হিসেবে আমি কিভাবে আমি ডিসিশন নিতে পারি? এটা কিন্তু দেখা যেত কি তাদের মধ্যে, হ্যাঁ, কেন্দ্র বলতো যে এটা করতে পারছি না আমরা মানে কলকাতার মুখ্যমন্ত্রীর কারণে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটু টেকনিক্যালি অ্যাভয়েড করে যেত যে এটা কেন্দ্রের সাথে হচ্ছে না, সেই কারণে হচ্ছে না। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দেখতাম যে আমি আবারও আসবো আপনার কাছে। সেই জন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারে। আর আপনি যেটা বললেন যে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, তিনি মানে এবার জয়লাভ করেছে, এসে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যেটা বললেন যে তার দলেই ছিল, সেখান থেকে সে বের হয়ে এসে পরবর্তীতে বিজেপিতে এসে এবং তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য সেটা কিন্তু আতঙ্কিত করেছে। আমি মনে করি ওটা রাজনৈতিক, ওটা নির্বাচনের সময় তার নির্বাচনে জয়লাভের জন্য যে কৌশল দরকার ছিল হয়তোবা সে সেই কৌশল অবলম্বন করেছে